ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা প্রতিহত করা হবে, সরকারের বিবৃতি। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান বিএনপির। বনানীতে শেখ সেলিমের বাড়িতে বিক্ষুব্ধদের আগুন, এজাহারভুক্ত আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। 2025 নাগাদ সরকারি প্রতিষ্ঠানে পোড়া ইট ব্যবহার বন্ধের আহ্বান, সরকারের একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ। এবং চট্টগ্রামে উপকূলে জেগে ওঠা বিস্তৃত চরাঞ্চলের সম্ভাবনার হাতছানি, বদলে যাচ্ছে বন্দর থেকে পণ্য পরিবহনের নৌপথ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি আর আমি মশিউর অনিক। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে তিনি একথা জানান। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবেই প্রতিহত করবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানানো হয় বিবৃতিতে। দেশের বর্তমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি। এতে জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে শেখ সেলিমের বাসভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাতে বনানীতে শেখ সেলিমের বাড়িতে আগুন দেওয়া হয়। এদিকে নোয়াখালীর হাতিয়ায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় শুক্রবার থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারে পুনরায় যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেই সাথে দেবের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। দিন পেরিয়ে রাতেও ধানমন্ডির 32 নম্বরে বিক্ষুব্ধ জনতার ভিড়। শেখ হাসিনার ফেসবুক লাইভে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বাড়িটি ভেঙে ফেলছে ছাত্র জনতা। আওয়ামী লীগের অস্তিত্ব নিশ্চিহ্ন করতেই ভবনটি ভেঙে ফেলা হচ্ছে বলে জানান তারা। এদিকে রাজধানীর বনানীতে শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য শেখ সেলিমের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। এই সাইডে দেখলাম যে অনেক লোক দাঁড়ানো ছিল, কারা কি বা আমরা কইতে পারবো না। ফায়ার সার্ভিসে ফোন দিছে, ফায়ার সার্ভিস কয় আমরা জানি না। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এ সময় হাসপাতালের ফটকে নাম ফলক মুছে ফেলে তারা। আমরা এখানে শুধুমাত্র যেহেতু এটা একটা হসপিটাল, তবে আমরা এখানে কোনো অবস্থাতেই চাচ্ছি না কোনো ধরনের বিড়ম্বনা হোক। আমরা শুধুমাত্র ওই ফ্যাসিবাদের নামটা মুছে দিতে চাই এবং আমরা সরকারের কাছে আবেদন করব অনতি বিলম্বে পূর্বের নামটা ফিরিয়ে আনা হোক। বঙ্গবন্ধুর কোনো নাম নিশানা কোনো বাংলাদেশে যেন না থাকে। শেখ হাসিনা স্বৈরাচার, সে দেশের ছাত্রদের রক্ত নিশে খেলছে, এজন্য তার কোনো চিহ্ন যেন বাংলাদেশে না থাকে। এজাহারভুক্ত আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করে শিক্ষার্থীরা। মিন্টু রোডের সামনে পুলিশের বাধার সম্মুখীন হলে সেখানে অবস্থান নেয় শিক্ষার্থীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে, তার কাজটা কি?
যদি অস্ত্রই উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। এই চেয়ার থেকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান খান কামালকে লাত্তি মেরে হটাইছি, আপনাকে হটাইতে কিন্তু আমাদের 2 মিনিট সময় লাগবে না। পরে ঘটনাস্থলে এসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শুক্রবার থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। যেই সম্মিলিত যৌথ বাহিনী আছে সেই যৌথ বাহিনীর অভিযান অতি ইফেক্টিভভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব এবং কালকে থেকে আপনারা এর সাফল্য, এর যেই ফলাফল সেটা দেখতে পাবেন। এদিকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরেক অভিনেত্রী সোহানা সাবাকে। দেবরাজ দেব, এখন, ঢাকা। 2025 সালের মধ্যে সরকারি সব স্থাপনা নির্মাণে পোড়ানো ইটের বিকল্পে যাবার নির্দেশনা এসেছে পরিবেশ মন্ত্রণালয় থেকে। পাশাপাশি প্রায় 4000 অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলছে। তবে রাতারাতি দেশের সনাতনী ইটভাটা বন্ধ হলে প্রভাব পড়বে অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থানে। এক্ষেত্রে সরকার সমন্বয়হীনভাবে একক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি। বিশেষজ্ঞদের পরামর্শ, যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দূষণ বন্ধ করে আধুনিক ইটভাটা স্থাপনে বড় উদ্যোগ নিতে হবে সরকারকে। আহাদ আহমেদের ছবিতে জানাবেন রকিবুল রাহাত। ইটের পরে ইটের পরতে সৃষ্টি মানব সভ্যতার ইতিহাস। পাথুরে যুগ পেরিয়ে সভ্যতায় গিয়েছে কাদামাটির ছাঁচে তৈরি আয়তক্ষেত্র ধরে, তাও খ্রিস্টপূর্ব 7500 বছর আগে। কাদামাটি শুকিয়ে তৈরি করা আয়তঘনক ইট বিবর্তনের উত্তাপে গাঁথুনি দিয়েছে নগরকে। সেই ইতিহাসের বয়সও প্রায় 3000 বছর। যুগের পরিক্রমায় স্থাপনা নির্মাণে সবচেয়ে বেশি ব্যবহৃত এই কাঁচামাল বিশ্বে বছরে প্রায় 1600 বিলিয়ন পিস উৎপাদিত হয়। উৎপাদনে চতুর্থ স্থানে থেকে বাংলাদেশে প্রতি বছর 32 মিলিয়ন পিস ইট তৈরি হয়, যার বেশিরভাগই সনাতনী ড্রাম চিমনি, ফিক্সড চিমনি পদ্ধতিতে। বর্তমানে আধুনিক জিগজ্যাগ পদ্ধতিতেও ইট উৎপাদন হচ্ছে, যা সব মিলিয়ে কম বেশি 8000। যদিও এর মধ্যে 3491টির পরিবেশ ছাড়পত্র নেই বলে তথ্য পরিবেশ অধিদপ্তরের। অতি দ্রুতই আমি ব্লকের মালিকদের সাথে বসবো, তাদের কোথায় ট্যাক্সেশনের প্রবলেম আছে, কোথায় যন্ত্রপাতি আনায় প্রবলেম আছে সেটার উপর জোর দিলে বরং যদি আমরা ইটের ক্ষেত্রে বিকল্পটাকে সহজলভ্য করতে পারি তাহলে এই লড়াইতে আমাদের যেতে হবে। 2025 সাল নাগাদ সরকারি প্রতিষ্ঠানে পোড়া ইট ব্যবহার বন্ধের আহ্বান সরকারের। গবেষণায় দেখা গেছে প্রতি 1000 ইট পোড়ালে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয় প্রায় 428 কেজি। সেক্ষেত্রে একটি ইট পোড়ালে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয় প্রায় 428 গ্রাম, যেটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি বলছেন গবেষকরা। সেক্ষেত্রে ইট পোড়ানোর সনাতন পদ্ধতি রেখে আধুনিক পদ্ধতি অর্থাৎ অটোব্রিক্সে কী পরিমাণ পরিবেশের ক্ষতি হয় এবং অটোব্রিক্সের বাজার চাহিদা কেমন তা জানবো আজকের প্রতিবেদনে। ঢাকার পাশের মানিকগঞ্জে এক অটোব্রিক্সে গিয়ে দেখা গেল স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলছে ইট তৈরি। সারা দেশে হাইব্রিড হফম্যান কিলন ও অটোমেটিক টানেল ক্লিন অর্থাৎ অটোব্রিক্স নামে শতাধিক ভাটা উৎপাদনে রয়েছে। বছরে যাদের উৎপাদন 140 কোটি পিস ইট। তবে প্রতি বছর দেশে ইটের চাহিদা আধুনিক ইট দিয়ে পূরণ করা সম্ভব নয় বলে জানান অটোব্রিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। তাই বিকল্প তৈরি না করে সনাতনী ইটভাটা বন্ধের বিপক্ষে মত দেন সংগঠনের সভাপতি। বাংলা ভাটাগুলো বন্ধ যেগুলো হয়েছে সে আনডাউটলি ইট এ গুড সাইন, এবং বাদবাকি যেগুলো আছে এগুলো বন্ধ করে দিতে হবে। তা আমি সাথে সাথে অনুরোধ রাখবো, এগুলো বন্ধ করতে হলে সমপরিমাণের প্রোডাক্ট আপনার অটোব্রিক্স থেকে বের করতে হবে।
সনাতনী ইটভাটার মালিকদের সংগঠনের সভাপতি বলেন, সরকার এক এক সময়ে এক এক সিদ্ধান্ত নিচ্ছে। স্থায়ী সমাধানে সমন্বয়হীনতা এড়িয়ে আইন প্রণয়নে অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করার আহ্বান তার। আগে যিনি মন্ত্রী ছিলেন শাহজাহান সিরাজ সাহেব, তখন সে আমাদেরকে বললো যে পরিবেশ বান্ধব হলো 120 ফিট চিমনি এফসিকে এই ভাটাটা পরিবেশ বান্ধব। আমরা সেটা 50-60 লক্ষ টাকা খরচ করে আমরা তখন করলাম। তাইলে এখন আমরা কোথায় যাব? আপনাদের কথা মতো আবার যদি আমি জিগজাগ করি, এই জায়গায় 1 কোটি 1.5 কোটি টাকা খরচ যাবে। এটা যে আবার 5 বছর পরে 10 বছর পরে আপনারা বলবেন না যে এটা পরিবেশ বান্ধব না, যদি এই কথা আপনারা বলে ফেলেন, তখন তার গ্যারান্টিটা কি? সেই গ্যারান্টিটা চাই আমরা। 2027 সালের মধ্যে বায়ু দূষণকারী ইট বন্ধে সরকারি যে উদ্যোগ, তা চাহিদা যোগানের যথাযথ হিসাবে না হওয়ায় সহসাই সমাধানের আশা দেখছেন না বিশেষজ্ঞরা। 4 থেকে 5 কোটি টাকায় বাংলা ইটভাটা বসানো সম্ভব, অথচ অটো ব্রিকফিল্ডে ন্যূনতম খরচ 50 কোটি টাকা। মালিকদের খরচ না করার অনিচ্ছা বায়ু দূষণমুক্ত ইটভাটা স্থাপনে বাধার কারণ হতে পারে বলে শঙ্কা পরিকল্পনাবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। চট্টগ্রামের সমুদ্র উপকূল জুড়ে উকি দিচ্ছে নতুন এক বাংলাদেশ। চট্টগ্রাম থেকে মেঘনা নদীর হাতিয়া পর্যন্ত বিশাল অঞ্চলে ক্রমশ দূরে সরছে বঙ্গোপসাগরের ঢেউ, আর জাগছে দিগন্ত বিস্তৃত নতুন নতুন চরাঞ্চল, যা ভবিষ্যতে পাল্টে দিতে পারে এই অঞ্চলের মানচিত্রকেও। যে মানচিত্রের বুক জুড়ে পাল্টে যাচ্ছে উপকূলীয় জনপদের অর্থনীতিও। কোথাও দেখা দিচ্ছে সম্ভাবনা, আবার কোথাও কোথাও তৈরি হচ্ছে জীবিকার সংকট। এমনকি বদলে দিচ্ছে চট্টগ্রাম বন্দর হয়ে সারা দেশে পণ্য পরিবহনের নৌপথ। চট্টগ্রামের সমুদ্র উপকূল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ পারভেজ। সমুদ্রের কোলে সবুজ উপকূলে দাঁড়িয়ে চোখে পড়ে রূপলি ডানায় ভিনদেশি পাখির সূর্য স্নান। যুগ যুগ ধরে যে অচেনা মানচিত্রে ঘর বাঁধছে এ পরিযায়ী পাখির দল, সে মানচিত্র যেন তাদের কাছে অচেনা হচ্ছে। চট্টগ্রামের হালি শহরের জেগে ওঠা চর জানান দিচ্ছে, পাল্টে যাচ্ছে এ উপকূলীয় এলাকার দৃশ্যপট, সংকুচিত হচ্ছে বঙ্গোপসাগরের জল। জেগে ওঠা চরের আদি অন্ত খুঁজতে আমরা ছুটে যাই সমুদ্র পেরিয়ে দ্বীপ উপজেলা সন্দ্বীপে, যেখানে এসে আমরা আবিষ্কার করলাম উত্তাল সমুদ্রের গর্ভ থেকে জেগে ওঠা নতুন এক ভূমি। স্থানীয়রা বলছেন, গত কয়েক বছর চট্টগ্রামের সমুদ্র উপকূল থেকে মেঘনার মোহনা পর্যন্ত ভোলা, হাতিয়া, সন্দ্বীপ জুড়ে জাগছে এমন নতুন নতুন ছোট বড় চর, যা জানান দিচ্ছে তৈরি হওয়া নতুন এক বদ্বীপের। ফজর করতেছে, বাড়ি বানতেছে, মানে কি মানুষ একটা খুব সুযোগ সুবিধা মানুষ পাইতেছে। আমরা ডাউল করলে ডাউল হইব, মরিচ করলে মরিচ হইব, হেলু করলে হেলু, বাদাম করলে বাদাম হইব, আলু করলে আলু হইব, যেটা করেন আমি সেইটা হইব। যত নতুন শহর তত ঘাস বাড়ব, মহিষ গরু ফালার সুবিধা বাড়ব। জেগে ওঠা এই চর বাংলাদেশের সম্ভাবনা ও সংকটের মানচিত্রেও আনছে পরিবর্তন। এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান আর অর্থনীতির চিত্রে ঘটছে অভূতপূর্ব রূপান্তর। এ দ্বীপে সংখ্যা বাড়ছে ভেড়া কিংবা মহিষ পালের, বাড়ছে মহিষ পালকের সংখ্যা আর ব্যস্ততা। জেগে ওঠা উর্বর চরে চাষ হয় ধান আর ডাল জাতীয় ফসল। নতুনে জনপদ ঘিরে বাড়ছে জনবসতি। স্থানীয়রা জানান, দক্ষিণের এ সবুজ চর বাড়তে বাড়তে গিয়ে ঠেকেছে প্রায় মিরসরাইয়ের ইকোনমিক জোনের সাথে। এতটাই নিকটে যে রাতে ইকোনমিক জোনের বাতির আলো আর দিনের কর্মব্যস্ততা ধরা পড়ে সন্দ্বীপ থেকেই। সন্দ্বীপের টাউন চরে সকাল হতেই মাছ নিয়ে আসা নৌকার সারি, ধুধু চরের জনপদে সে মাছ বিক্রির কোলাহল। এখন প্রতিদিন এ বাজারে বিক্রি হয় কয়েক লাখ টাকার মাছ। স্থানীয়রা জানান, নতুন চরে বসতি আর কর্মসংস্থানের আশায় শহর ছেড়ে আবারও দ্বীপে আসতে শুরু করেছে মানুষ। এখানে যারা উত্তর বাদ পাইনি খাইবার জন্য, এখন আমরা দিলে সবল জায়গা মানে ফামু এখন মানে আশা করতে আছি। এখন মাছের চাষ প্রচুর বাড়ছে, আমরা এখানে আনি বিক্রি করি। আমাদের সন্দ্বীপের সব বাজারগুলিতে আপনার এই মাছগুলি আপনার বাজারজাত হয়।
তবে পানির সাথে যাদের বসবাস, এ চর তাদের জন্য বয়ে এনেছে অভিশাপের বার্তা। সমুদ্রের ঢেউ যত দূরে সরছে, ততই আশার আলো ক্ষীণ হচ্ছে জেলেদের। যারা মাছ ধরছেন তারা জানান, এখন প্রায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার ট্রলার চালিয়ে মাছের সন্ধানে যেতে হয়। ২০-৩০ পানি আসছিল, এখন না, এখন সরইজ না, জাল ধরা বদ্ধ হয়েছিল। যেখানে শতাধিক নৌকা ছিল ওইখানে ৪টা নৌকা আছে। এখন তো সাগর ছোট হয়ে গেছে, নদী সর হয়ে গেছে, এই জন্য দেশের মাছও কমে গেছে। দ্বীপ বা চর জাগার প্রভাব পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য আর পণ্য পরিবহনেও। চট্টগ্রাম বন্দর হয়ে যেসব লাইটার জাহাজ ছুটে যায় সারা দেশে, তারা পড়ছেন নতুন বিপাকে। চর জাগায় গত কয়েক বছরে পরিবর্তন হয়েছে ঢাকা চট্টগ্রাম নৌপথ। অচেনা চরে আটকে যাচ্ছে জাহাজ, বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে যখন রুলিং আসবে তখন হলো বেশি সমস্যা করে। যদি জাহাজ ঠেকে যায় তাহলে জাহাজ ফেটে যায়, ডুবে যাইতে পারে। জাহাজ যখন ঠেকে যায় তখন নৌকা নিয়ে এসে জাহাজগুলো ডাকাতি হওয়ার সম্ভাবনা 99% থাকে। সব মিলিয়ে জেগে ওঠা এই নতুন ভূমি সম্ভাবনার বাতিঘর নাকি আশঙ্কার বার্তা আনছে তা এখনও নিশ্চিত নয়। তবে সরকার কি এ নিয়ে কোনো পরিকল্পনা নিয়েছে? এখানে যদি সরকার মনে করে যে একটা ইকোনমিক জোন করা সম্ভব এবং যদি চায়, অবশ্যই এখানে করা সম্ভব। একটা অপার সম্ভাবনা জায়গা, বিস্তীর্ণ ল্যান্ড, এখানে ল্যান্ডের পর ল্যান্ড, অবশ্যই সরকার একটা কাজে লাগাতে পারে। এই শত শত মাইলের বিস্তীর্ণ চর এখানকার স্থানীয় ফসল উৎপাদন, কর্মসংস্থান কিংবা পশু চারণভূমি হিসাবে এখনও পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন, সরকার নজর দিলে এই চরাঞ্চল দেশের অর্থনীতি এবং বাণিজ্যিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে এই পুরো চরাঞ্চল ঘিরে তৈরি করতে হবে পানির সুবিধা এবং যোগাযোগ অবকাঠামোগত সুবিধা। হুসাইন জিয়াদ, এখন, সন্দ্বীপ চরাঞ্চল, চট্টগ্রাম। এখন বাজারে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। দেখছেন এখন বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৪ থেকে ৫ টাকা কমেছে সব ধরনের সবজির দাম। একই সময়ে কেজি প্রতি ২০ টাকা কমেছে সব ধরনের মুরগির দামও। তবে অপরিবর্তিত রয়েছে ডিমের। বাজারে নিয়ে আরও জানাতে সিলেটের সোভানীঘাট কাঁচা বাজার থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ, এছাড়াও মানিকগঞ্জের নিমতলী বাজারে আছেন আসাদ জামান। তবে শুরুতে আমরা সিলেটের খবরাখবর একটু জানতে চাই। শুভ, আগামীতে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে কিনা জানাবেন, এবং এই যে দাম কমছে সবজির, এই বিষয়ে আসলে ক্রেতারা কি বলছেন? মুক্তি, স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলছেন ক্রেতারা সবজির বাজারে। শুরুতে জানিয়ে রাখি, আমরা রয়েছি সিলেটের কাঁচা বাজার খ্যাত সবজির বাজারে, যেটি সবচেয়ে বড় বৃহৎ আড়ত। এখানে আমরা কিন্তু রয়েছি এবং সকাল থেকে এখানে এসে আমরা যেটি দেখলাম যে সবজির বাজারের দাম গত সপ্তাহ যেমনটি ছিল তার চেয়েও কিন্তু কোনো কোনো সবজি অনেকটাই কমেছে এবং অনেকাংশেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 10 টাকা বা 15 টাকা পর্যন্ত কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে এখানকার পাইকারি বাজারে সবজি। যেমন আমি আজকের বাজার দরের চিত্র যদি আপনার কাছে তুলে ধরি, সেটি হচ্ছে টমেটো মাত্র 10 থেকে 15 টাকায় কিন্তু এখানে পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে এবং এটি খুচরা বাজারে 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। আরও স্বস্তির খবর হচ্ছে যে মানে আলুর দাম 10 টাকা বা আরও তারও বেশি কিন্তু কমে গেছে প্রতি কেজিতে। আলুর কেজি কিন্তু মাত্র 20 টাকা এখানে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে সেটি মাত্র 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। আরও অন্যান্য সবজির কথা যদি আমি বলি, লাউয়ের কথা যদি বলি, সেটিও কিন্তু মাত্র 25-30 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। বাঁধাকপি 25 টাকা দরে বিক্রি হচ্ছে, ফুলকপি 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে, মূলা 30 টাকা দরে বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজিতে। মানে সবগুলো শীতের মৌসুম আসার পর থেকে যেমনটি ছিল, আরও কিন্তু এই মৌসুমে বা এই সপ্তাহে কিন্তু দাম কমেছে বলছেন বিক্রেতারা। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা বলছেন যে এরকম অবস্থা যদি রমজান মাসও চালু থাকে তবে তারা অনেকটাই তারা স্বস্তি পাবেন। এবং আপনি জানেন যে রমজান মাস আসলেই কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, কিন্তু সেক্ষেত্রে সিলেটের সবজির বাজারের দাম অনেকটাই কিন্তু স্থিতিশীল থাকবে বলে ধারণা এখানকার বিক্রেতা বা ব্যবসায়ীদের। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি,
কাঁচামরিচের দামও কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে 55 থেকে 60 টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু সেটি আজকে আমরা দেখেছি 40 টাকায় বিক্রি হচ্ছে। তেমনটি কিন্তু শসার ক্ষেত্রেও, শসার দামও গত সপ্তাহে 5 টাকা বেড়েছিল, কিন্তু আজকে কিন্তু 40 থেকে 35 টাকা পর্যন্ত দাম কমে এসেছে এবং দামটি কিন্তু অপরিবর্তিত আছে, কোনো কোনো জায়গায় কমেছেও। তো এই আসলে সিলেটের সবজি বাজারের চিত্র যদি আমি বলি, সবগুলো সবজির দামই কমেছে। পাশাপাশি যদি আমি জানিয়ে রাখি শাকের দামের কথা, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক সহ প্রত্যেকটি শাকে কিন্তু পাইকারি মাত্র 5 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এটি যদি আমি খুচরা বাজারের কথা বলি, খুচরা বাজারে শাক মাত্র 10 টাকা করে প্রতি আটি বিক্রি হচ্ছে। এবং আমি যেমনটি বলছিলাম যে অন্যান্য সবজির দামও কিন্তু দাম কমে যাওয়ায় কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এখানকার ক্রেতারা। তো মুদ্রা কথা হচ্ছে আসন্ন যে রমজান মাস, সেই রমজান মাসকে কেন্দ্র করে এইরকমই যদি দাম থাকে তবে স্বস্তি পাবেন ক্রেতারা, এবং ব্যবসায়ীরাও কিন্তু বলছেন যে তাদের এই মৌসুমে ব্যবসা ভালো হচ্ছে। মুক্তি, এই ছিল আমার কাছে সবজি বাজারের সর্বশেষ। সবজির পর এবারে একটু মুরগির বাজারের খবরাখবর জানবো। আসাদ, সবজির পাশাপাশি কিন্তু মুরগির দরদামও কমেছে। একটু জানাবেন যে বাজারে এই মুহূর্তে মুরগির সরবরাহ কেমন রয়েছে, এবং যেটি আমরা একটু শুরুতে বলছিলাম যে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে, এর কারণটা আসলে কি? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন যে সপ্তাহে ব্যবধানে কিন্তু এই যে নিমতলী বাজার, এই বাজারে কিন্তু আপনার কেজিতে ব্রয়লার মুরগি এবং যে সোনালী মুরগি রয়েছে সেটা কিন্তু কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে। তো গত সপ্তাহেও কিন্তু এই ব্রয়লার মুরগি 220 টাকায় বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটা 200 টাকা, এবং সোনালী মুরগি 320 টাকা হলেও সেটা আজ বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। তো সরবরাহের কথা যদি বলতে চাই, যে বিক্রেতারা বলছে তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকুই কিন্তু পাচ্ছে, যার কারণে কিন্তু দামটাও কমেছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আরেকটা বিষয় বলতে চাই যে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। মূলত আসলে ডিমের উৎপাদন খরচ বেশি থাকার কারণে কিন্তু আজ 45 টাকা হালিতেই কিন্তু ডিম বিক্রি হচ্ছে বলে তারা জানিয়েছেন। এটা গত সপ্তাহেও কিন্তু প্রায় 2 সপ্তাহ যাবতই এই দামেই বিক্রি হচ্ছে। তারা জানিয়েছে যে আসলে কি কারণে তারা দামটা এখনো কমেনি সেটা হয়তোবা তারা জানেন না, শুধু বলছে যে ডিমের যে উৎপাদন খরচ সেটা বেশি থাকার কারণে কিন্তু এই দামে বিক্রি হচ্ছে। অপরদিকে যে এই বাজারে যে গরু এবং খাসির মাংসের দামও কিন্তু, খাসির মাংসের দাম আজ এখানে 1200 টাকা বিক্রি হচ্ছে, অন্যান্য বাজারে কিন্তু 1100 বা 1150 টাকা। তো এখানে যে দুজন খাসি মাংসের বিক্রেতা রয়েছে তারা জানিয়েছে যে আসলে খাসির দাম বেড়ে যাওয়ার কারণে তাদের এই দাম বাড়ানো হচ্ছে। অপরদিকে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম 750 টাকা কেজিতে কিন্তু এখানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে বলে আমরা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে। এই যে বাজার, এই বাজারে মোটামুটি যারা মাংস ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে এবং ক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে, কারণ গত সপ্তাহেও কিন্তু এই মুরগি কিনতে হয়েছে তাদের 220 টাকায়, আজ তারা 200 টাকা কেজিতে কিনতে পারছে। যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে বেচা বিক্রিও কিন্তু অন্যান্য যে দিনগুলো রয়েছে ওই অন্যান্য দিনগুলোর তুলনায় বেশ বেশি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তবে ক্রেতারা জানিয়েছে যে মুরগির দাম কমানোর দাবি তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মাংসের বাজার থেকে সবশেষ সংবাদ। প্রবহমান ডাকাতিয়ায় বাঁধ দিয়ে মাছ ধরায় শুকিয়ে গেছে নদীটির বিশাল একটি অংশ। এতে সেচের পানি সংকটে পড়েছে চাঁদপুরের ফরিদগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার হাজারো ধান চাষি। এমন সংকটময় পরিস্থিতি থেকে বাঁধ ভেঙে নাব্যতা ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও পরিবেশবাদীরা। দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস জেলা প্রশাসনের। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। এভাবেই মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে প্রবাহমান ডাকাতিয়া নদীতে। সংকুচিত হয়ে যাওয়া নদীতে মাছ শিকারে মেতে উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী, আর তাদের এমন লোভের বলি হচ্ছে হাজারো কৃষক। প্রায় 2 সপ্তাহ আগে চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক এলাকায় দেওয়া হয় এমন বাঁধ। এতে করে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে পাশের রামগঞ্জ উপজেলার কাটাখালী পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে। ডাকাতিয়ার পানির উপর নির্ভরশীল এই অঞ্চলের কৃষকরা। পানির অভাবে বৈচাতলী, উত্তর দক্ষিণ, চিরকালিয়া, গুপ্তি, গনিয়া সহ বিভিন্ন এলাকার কৃষকরা সেচ দিতে পারছে না তাদের বোরো ধানের মাঠে। পানির অভাবে শুকিয়ে গেছে মাঠের পর মাঠ।
অতিরিক্ত টাকা খরচ করে কেউ কেউ সেচের ব্যবস্থা করতে পারলেও অধিকাংশ কৃষকই বঞ্চিত পানি থেকে। ডাকাতিয়া নদী বান দেওয়াতে জমিতে পানি দিতে পারছি না, আর আমগো জমি কৃষকের জমি নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, পানি আনতে ও সুচ গেটে দিয়ে বেড়ে বিটের তো সুচ গেটে দিয়ে পানি আনার লাগে, আনি মাঠে বেড়ে পানি দিতে আছে। এখন আমরা পানি দিতে পারছি না, মাঠে বহুত কৃষকের সমস্যা হয়েছে। ঠিক আছে, বাঁধের কারণে নদী শুকিয়ে যাওয়ায় পানির অভাবে বন্ধ রয়েছে সেচের শ্যালো মেশিন। দ্রুত বাঁধ অপসারণের পাশাপাশি নদীর নাব্য ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। কিন্তু আমরা পানি না হওয়ার কারণে বহুত কৃষকের কথা শুনতে হয়, সাথ দিতে পারে না, লোকজন লইও হিরাই দেওয়ান লাগে। স্ক্রিপের 700-750 কৃষকের লাগে দৈনিক ঝামেলা যাইতে আছে মারামারির মতন। আমরা আশঙ্কা করছি যে এবছর কৃষি জমিতে ব্যাপক প্রভাব পড়বে এই বাঁধের কারণে। নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার জন্য বরঞ্চ নদীর খনন কাজে আরো মনোযোগী হওয়া দরকার। আমি আশা করছি এই বিষয়ে ঊর্ধ্বতন যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা সহসায় ব্যবস্থা নেবেন। বাঁধ অপসারণের পাশাপাশি নদী সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করব, যাতে আমাদের এই নদীতে যে বাঁধগুলো অস্থায়ীভাবে দিয়েছে আমাদের মৎস্য চাষিরা, সেটা যাতে অপারেশন করতে পারি এবং আমাদের কৃষকদের যাতে সেচ ব্যবস্থাপনাটা যাতে স্মুথ হয়, সেজন্য আমি একটা উদ্যোগ গ্রহণ করব। এই অঞ্চলে অন্তত 500 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে বোরো। তালহা জুবাইর, এখন চাঁদপুর। সুনামগঞ্জ পরিচিত ছিল হাওরের জেলা হিসেবে। একসময় দেশি বিদেশি মিলিয়ে প্রায় 219 প্রজাতির পাখির বসবাস ছিল এখানে, এমনকি বিলুপ্তপ্রায় প্যালাসিস ঈগলেরও দেখা পাওয়া যেত। কিন্তু বর্তমানে অবাধের শিকার ও গাছ নিধনে প্রায় পাখি শূন্য হয়ে পড়েছে হাওর। সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জে প্রচুর হাওর থাকায় কয়েক দশক আগেও এখানে পাখিদের জন্য ছিল নিরাপদ আশ্রয় কেন্দ্র। শীতের শুরুতেই সুনামগঞ্জের টাঙ্কুয়ার হাওরে ঝাঁক বেঁধে আসতো অতিথি পাখি। দল বেঁধে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে ছিল পাখিদের অবাধ বিচরণ। তবে কয়েক দশক ধরে সেই দৃশ্য আর দেখা যায় না, কারণ অনেকেই হাওরে আসা অতিথি পাখি অবাধে শিকার করছে। স্থানীয়রা জানান, প্রয়োজনের তাগিদেই কাটা হচ্ছে গাছপালা, ফলে পাখিরা বাসস্থান হারিয়ে ছুটছে অন্য জায়গায়। তাই গ্রামেও পাখির কিচিরমিচির ডাকও আগের মতো শোনা যায় না। রাত্রেবেলায় এখানে পাখি শিকার করা হয়, দোয়েল, ডুকি, সারো, বগা এগুলা মারা হয়, যার কারণে পাখি কম। এই শীতকালটাতে সুনামগঞ্জটাতে বিশেষ করে প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে, আর দেশে অনেক পাখিও থাকে, কিন্তু এখন এই পাখির খুব সংকট, এটা খুবই কষ্টজনক। বিলে প্রচুর পাখি থাকতো আগে, তো এখন এগুলা বালিহাঁস, তারপরে যে গাংচিল এগুলো থাকতো, তো এখন ওই পাখিগুলো আর আসে না। সঠিক আইন প্রয়োগ ও সচেতনতা বাড়াতে পারলেই পাখি শিকার বন্ধ হবে বলে মনে করছেন সচেতন মহল। অনেক আইন আছে, আইনের কোনো প্রয়োগ হয় না। এই যে পাখি নিধন অবাধে চলছে, বাজারে বিক্রি হচ্ছে, এগুলা আইন প্রয়োগকারী সংস্থা সহ আইনের প্রয়োগ হওয়া একান্ত দরকার। সবচেয়ে বড় জিনিস আমাদেরকে সচেতন হতে হবে। টাঙ্কুয়ার হাওরের অতিথি পাখি যাতে কেউ শিকার করতে না পারে, সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া আছে। কেউ পাখি শিকার করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক। এই বছর আপনারা দেখবেন যে অন্যান্য বারের তুলনায় আমরা একেবারেই জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। কেউ যাতে পাখি অবৈধভাবে অতিথি পাখিদের হত্যা করতে না পারে। পাখি শিকার বন্ধে যথাযথ পদক্ষেপের পাশাপাশি বৃদ্ধি করতে হবে জনসচেতনতা। এখন সুনামগঞ্জ। এখন বাজারের সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত বিরতির পর। আপনারা দেখছেন এখন বাজার। নিজ অঞ্চলের মানুষের টাকায় ঠিক সেই একই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের মডেল নিয়ে 7 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালিসিস পাচ্ছেন প্রায় 25% রোগী, আর বাকিরাও পাচ্ছেন মাত্র ভর্তুকি কিছু মূল্যে। দেশের বিভিন্ন অঞ্চলে এই মডেলের হাসপাতাল গড়ে উঠলে ঢাকামুখিতা যেমন কমবে, তার সঙ্গে কমবে খরচ আর ভোগান্তি।
এমন যে কোনো উদ্যোগে সহযোগিতার আশ্বাসও দিচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সিলেট ঘুরে অনিল কুমার পালের ছবিতে, বাকিটা দেখুন মুজাহিদ শুভর প্রতিবেদনে। টাকার অভাবে বাঁচার আশা হারিয়ে ফেলেছিলেন কিডনি বিকল হওয়া জাহানারা বেগম। দীর্ঘ 4 বছর ধরে তার পরীক্ষা নিরীক্ষা ও সকল ডায়ালাইসিসের দায়িত্ব নিয়েছে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল। ভর্তুকি মূল্যে এখানে ডায়ালাইসিসের সর্বোচ্চ খরচ 1600 টাকা হলেও বিনামূল্যে জীবন বাঁচাতে পেরে আপ্লুত 4 সন্তানের জননী। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমার স্বামী গাড়ি চালায়, তো মারা যেতাম যদি এরকম সুযোগ সুবিধা না পাইতাম, তো মারা যেতাম, বাচ্চা কিন্তু অসহায় হয়ে যেতে। 25 সালে নতুন ভবন উদ্বোধন হলেও দীর্ঘ 7 বছরে 18,000-এর বেশি মানুষ প্রায় 70,000 বার ডায়ালাইসিস নিয়েছেন, যাদের 25% পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। কোনো সময় যা পৌঁছে গেছে 40%। 2024-এ ডায়ালাইসিস নেওয়া 18,000-এর 5,500 সম্পূর্ণ বিনামূল্যে সেবা নিলেও বাকিরা অবস্থাভেদে সেবা নিয়েছে 1600, 1000 ও 500 টাকায়। সপ্তাহে 2টা দিতেছি, 2টার মধ্যে একটা ফ্রি পাচ্ছি আর একটা টাকা দিয়ে দিচ্ছি। সবাইকে আমার সেম সেবা দেয়, আর কে হাফ ফ্রি কে ফুল ফ্রি এটা মানে আমাদের কাছে কোনো ইয়ে নাই। ট্রেনিং প্রাপ্ত আমরা 2 বছরের আছে, 4 বছরের আছে, 16 বছরের আছে, 15 বছরের আছে। মূলত সিলেট অঞ্চলের দেশি ও প্রবাসীদের সাহায্যে চলছে হাসপাতালটি। শহীদ শামসুদ্দিন ফাউন্ডেশনের হাত ধরে যাত্রা শুরু হবার পর 8 কোটি টাকা অর্থ সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ জাকি হোসেন, ব্র্যাক ব্যাংক ও আরও অনেকে। ডায়ালাইসিস সেবা মূল হলেও শতাধিক শয্যার হাসপাতালে শিগগিরই চালু হবে আইসিইউ। ভবিষ্যতে বড় সার্জারির পাশাপাশি কিডনি প্রতিস্থাপনের সুযোগ সৃষ্টির আশ্বাস কর্তৃপক্ষের। আমেরিকার স্ট্যান্ডার্ডে সেবা নিশ্চিত করার আশ্বাস হাসপাতালটির চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী ইমেরিটাস অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদের। আমি কোনোদিন আমার সিলেটের বাইরে কার কিছু পয়সা চাইনি। আমার এক বরিশালের বন্ধু, সে 10 লাখ টাকা দিয়ে চাইল, আমি নিব না। কেন? তুই বরিশালে কর, আমি হেল্প করবো। আমি যদি তোর কাছে পয়সা আমি মডেল তো দিবি না। যে অঞ্চলের মানুষকে দিয়ে অঞ্চলকে উন্নত করার যে মডেল আমরা তৈরি করব, সেটা দেখার পরে যে মানুষকে উৎসাহ হচ্ছে। বড় ডোনেশন বলতেছি ধরো 3-4টা ফ্যামিলি, কিন্তু আমরা চাচ্ছি বড় ডোনেশন থেকে আস্তে আস্তে আমরা ছোট ডোনেশনে যাব। কয়েক কোটি টাকা মূল্যের দান করা জমিতে রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরে এই আনন্দে উচ্ছ্বসিত জমির মালিক। যখন লোকজন আসে, পা ফুলা, হাত ফুলা, শরীর ফুলা, খুব কষ্ট করে আসে, যাওয়ার সময় দৌড়িয়া বাড়িতে যায়। এইটাই আমার খুব আনন্দ পাই। নিজ অঞ্চলের মানুষের অর্থেই সেই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের নতুন মডেলে সহযোগিতা করার আশ্বাস সমাজ কল্যাণ উপদেষ্টার। যারা বিদেশে আছেন তারা এখানকার প্রফেশনাল টিমের সাথে যৌথভাবে কটা প্রকল্প করেছে, আমার মনে হয় নগণ্য। এই প্রকল্পের মধ্যে থেকে একটা নতুন স্রোত তৈরি হলো। মন্ত্রণালয়ের দায়িত্বই হচ্ছে এটাকে সম্ভব করে দেওয়া এবং এটাকে একটা রেগুলেশনের আন্ডারে রাখা। বিআইডিএস এর তথ্য বলছে যারা নিয়মিত ডায়ালাইসিস নেন তাদের প্রতি মাসে 46,000 টাকা খরচ করতে হয়। তাই জীবনের কোনো না কোনো সময় 93% ডায়ালাইসিস গ্রহণকারীকে তীব্র অর্থ সংকটে ভুগতে হয়, অনেকে বাধ্য হন বন্ধ করে দিতে। কিন্তু সিলেটে দেশি এবং প্রবাসী বিপুল সংখ্যক মানুষ দানের মাধ্যমে যে বিশাল 10তলা হাসপাতাল তৈরি করেছেন, এখানে মানুষের বাঁচার আশা তৈরি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষ যদি এভাবে এগিয়ে আসে তাহলে কিডনি রোগের কারণে ডায়ালাইসিসের অভাবে অন্তত অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো সম্ভব হয়। মুজাহিদ শুভ, এখন সিলেট। মালয়েশিয়ার শ্রমবাজারে অভিবাসী কর্মী হিসেবে শীর্ষস্থান দখলে রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্য দিয়ে দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছেন রেমিটেন্স যোদ্ধারা। ধারা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা মেনে চলা ও বৈধভাবে অবস্থানের পরামর্শ তাদের। মালয়েশিয়া থেকে জানাবেন শাহরিয়ার তারেক। অভিবাসী কর্মীদের কর্মসংস্থানের জন্য এশিয়ার অন্যতম পছন্দের গন্তব্য মালয়েশিয়া। দেশটির কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজের প্রায় পুরোটাই বিদেশি কর্মী নির্ভর। এমন 5টি খাতে কর্মরত বিদেশি বৈধ কর্মীর সংখ্যা প্রায় 24 লাখ, যা মালয়েশিয়ার মোট শ্রমবাজারের 14%। যদিও প্রয়োজনীয়তার সীমা 15% নির্ধারণ করা আছে দেশটির অর্থ মন্ত্রণালয়ের।
কঠোর পরিশ্রমী ও সততার কারণে দেশটিতে বাংলাদেশি কর্মীদের চাহিদা ব্যাপক। এ সুযোগে প্রবাসী কর্মীর শীর্ষস্থানের দখল এখন বাংলাদেশিদের হাতে। মোট বিদেশির 37.96% বাংলাদেশি। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের দেয়া তথ্যমতে প্রায় 9 লাখ বাংলাদেশি বৈধভাবে কাজ করছেন দেশটিতে। নতুন প্রবাসী ও বৈধতার সুযোগ নিয়ে এ অবস্থানে যেতে পারায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। মহামারীর পরে সৌদি আরব, কাতার, দুবাই বিভিন্ন দেশে কিন্তু ভিসা বন্ধ ছিল। যে মালয়েশিয়াতে এই ভিসাটা খোলার পরে বাংলাদেশের যে বেকারত্ব জীবনের যে মানুষরা ছিল ওই মানুষগুলো কিন্তু সব এখানে চলে আসছে। বাংলাদেশিদের এই ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে দেশটির আইন শৃঙ্খলা মেনে বৈধভাবে বসবাসের পরামর্শও দিচ্ছেন প্রবাসীরা। উভয় দেশের সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধি করার জন্য, সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য কিন্তু এইটাই একটা মাধ্যম যে একটা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেই দেশে অবস্থান করে সেই দেশের আইন মেনে সেই দেশে কাজ করে আর নিজের দেশকে নিজের পরিবারকে উন্নত করা। এদিকে নতুন কর্মী নিয়োগে কোটা অনুমোদন 2023 সালের মার্চ থেকে বন্ধ রেখেছে মালয়েশিয়া। বিদেশি কর্মীর নানা দিক নিয়ে চলতি বছরের মার্চে মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয়ের যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠক থেকে নতুন সুখবরের অপেক্ষায় প্রবাসীরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির অবৈধ ও ভিত্তিহীন ব্যবস্থার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছেন বলে বৃহস্পতিবার জানান ট্রাম্প। এই পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন বা মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে আইসিসির অনুসন্ধানের সাথে জড়িতদের বিরুদ্ধে আর্থিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় এই ব্যবস্থা নিলেন ট্রাম্প। গেল নভেম্বরেই গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। সময় হলো আরো একটি ছোট্ট বিরতির। ফিরছি একটু বাদেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন বাজার। বিপিএল এর টানা দ্বিতীয় শিরোপা জিততে দলের অভিজ্ঞতাকেই প্রাধান্য দিচ্ছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। জানান, ধারাবাহিকতা রক্ষা করলে শিরোপা যাবে বরিশালের ঘরে। অন্যদিকে এবারের আসরে চ্যাম্পিয়ন হতে প্রস্তুত চিটাগং কিংস, তবে সেটা সহজ হবে না মানছেন দলটির দুই কোচ। বাকিটা জানাবেন তাসওয়ার নাফি। বিপিএল এর 11তম আসরের ফাইনাল, নানা রকম সমালোচনায় মোড়ানো এবারের ফাইনালিস্ট দুই দলের অধিনায়কের ট্রফি শুট আয়োজন নিয়েও দ্বিধায় যেন দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আসে ঘোষণা, টিম হোটেলেই হচ্ছে এই আয়োজন। মাঝে সুদৃশ্য ট্রফি, দুই পাশে ফাইনালিস্ট দুই দলের ক্যাপ্টেন। এককভাবে ট্রফিটার ভাগিদার হওয়ার লড়াইয়ে নামছে দুদল। আগের দিন কোয়ালিফায়ার দুয়ে খুলনাকে হারানো চিটাগং কিংস নেই মাঠের অনুশীলনে, তবে নিজেদের প্রস্তুতি নিতে ব্যস্ত টিম বরিশাল। ফাইনালের আগে শেষ অনুশীলনে ঘাম ছড়িয়েছেন সবাই। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে অভিজ্ঞ আর ব্যয়বহুল দল ফরচুন বরিশাল, সাথে রয়েছে জেতার ধারাবাহিকতাও। এগুলোকেই শিরোপা জেতার মূল অস্ত্র মনে করেন অধিনায়ক তামিম ইকবাল। আমরা জানি যে আমাদের কি করতে হবে, এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে। সো ইফ উই এক্সিকিউট ওয়েল, আই থিঙ্ক থিংস উইল গো ইন আওয়ার ফেভার। যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি, যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি, আই ডোন্ট থিঙ্ক উই নিড টু ডু এনিথিং ডিফারেন্ট। উই নিড টু ট্রিট দ্য ফাইনাল জাস্ট আনাদার গেম অফ ক্রিকেট অ্যান্ড ট্রাই অ্যান্ড গিভ আওয়ার বেস্ট। অন্যদিকে বরিশালকে হারানো এতটা সহজ হবে না 2013 সালের পর প্রথমবার ফাইনালে ওঠা দল চিটাগং কিংসের জন্য। সেই চ্যালেঞ্জটাকে উপভোগ করতে চান দলটির দুই কোচ। তিনটা লোকাল প্লেয়ার রান করেনি সেমিফাইনালে, সো আমি এক্সপেক্ট করতেই পারি ইফ দে তারা যদি ভালো খেলতে পারে উই ক্যান বিট এনিবডি। আমি আসলে বিশ্বাস করি যদি লোকালটা যদি ভালো খেলে বাকিরা সাপোর্ট দিবে, সো আমি আশা করছি লোকালদের উপরে বেশি। One thing about our team is, I said at the start, we don't talk about past scores. We don't concentrate on past scores. We just play the game in front of us. There's no real style of. We don't talk about a style of play.
There's no set style of play. Obviously, we talk about all the positive things and taking the game on, taking the opposition on. বিপিএলের এবারের আসরের মাস্কটের নাম ডানা ৩৬ এবং সেখানে লেখা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। তবে বিপিএলের মান কতটুকু বদলেছে সেটাই এখন সব থেকে বড় জানার বিষয়। তবে সেই যাই হোক, সব কিছু পেছনে ফেলে শেষ হতে যাচ্ছে 11তম বিপিএলের আসর। ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের সামনে রয়েছে সেই শিরোপা জয়ের সুযোগ। কি হবে সেটাই জানার জন্য অপেক্ষা শুক্রবার সন্ধ্যা। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভাঙচুর অগ্নিসংযোগের চেষ্টা প্রতিহত করা হবে, সরকারের বিবৃতি। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান বিএনপির। শেখ সালেমের বাড়িতে বিক্ষুব্ধদের আগুন, আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। হুমকি স্বরূপ এখনো বাইরে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব। পোড়া ইটের ব্যবহারে বেড়েই চলছে বায়ু দূষণ, সনাতনী ইট কারখানার আধুনিকায়নে সহযোগিতার আহ্বান। এগুলো বন্ধ করতে হলে সমপরিমাণের প্রোডাক্ট আপনার অটো ব্রিক্স থেকে বের করতে হবে। এটা যে আবার 5 বছর পরে 10 বছর পরে আপনারা বলবেন না যে এটা পরিবেশ বান্ধব না, তখন তার গ্যারান্টিটা কি? এবং চট্টগ্রামে উপকূলে জেগে ওঠা বিস্তৃত চরাঞ্চলের সম্ভাবনার হাতছানি, বদলে যাচ্ছে বন্দর থেকে পণ্য পরিবহনের নৌপথ। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন টিভি।